বিসমিল্লাহির রহমানির রহিম। সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে এ বিষয়ে কিছু আলোকপাত করেছিলাম। তো প্রথমে শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহের একটা চার্ট আমরা তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে বেশ কিছু ভিত্তির বিষয়ে উল্লেখ আছে, এর মধ্যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি এক এক করে সবগুলো উল্লেখ করছি। প্রথমত কোষের সংখ্যা। কোষের সংখ্যা দিয়ে আমরা প্রাণী জগৎকে ভাগ করি এককোষী, স্বল্প সংখ্যক কোষধারী এবং বহুকোষী। দেহের আকার আনুবীক্ষণিক হতে পারে, খালি চোখে দেখা যায় এমন ছোট প্রাণী হতে পারে কিংবা বৃহৎ প্রাণী। পৌষ্টিক নালীর উপস্থিতির ভিত্তিতে আমরা ভাগ করি পৌষ্টিক নালী আছে কিংবা পৌষ্টিক নালী নাই। তারপর প্রাণীদের দেহের যে গঠনের জটিলতার ক্রমমাত্রার ভিত্তিতে আমরা ভাগ করি কোষীয় মাত্রার সংগঠন, কলা মাত্রার সংগঠন, অঙ্গ মাত্রার সংগঠন, অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন ইত্যাদি দলে। জীবন পদ্ধতি মুক্তজীবী হতে পারে প্রাণী, পরজীবী হতে পারে। এরপরে আছে ভ্রূণস্তর, দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। এরপরে প্রতিসাম্য দিয়ে আমরা প্রাণী জগৎকে ভাগ করি গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য। আরেকটা ভিত্তি হচ্ছে খণ্ডকায়ন। প্রাণীর দেহ কতগুলো খণ্ডকের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হতে পারে। এই সমস্ত খণ্ড একই রূপ হতে পারে কিংবা অসমভাবে খণ্ডকায়ন হতে পারে। এছাড়া খণ্ডকায়নবিহীন প্রাণী রয়েছে। অঞ্চলায়ন, প্রান্তিকতা, তল ইত্যাদির ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে ভাগ করতে পারি। এছাড়া আছে সিলোমের ভিত্তিতে কিছু প্রাণী সিলোমবিহীন, কিছু প্রাণী অপকৃত সিলোমযুক্ত প্রাণী, কিছু প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। আরেকটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে ক্লিভেজ এবং প্রাথমিক বিকাশের পদ্ধতি। ক্লিভেজের মধ্যে আছে অরীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ ইত্যাদি। উপাঙ্গ, নটকোণ, মেরুদণ্ড, ভ্রূণীয় ব্লাস্টোপোরের পরিণতি, এগুলো আমরা অনেক ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে দেখি। আমরা এক এক করে আলোচনা করব। কিছু হয়তো কম গুরুত্ব হিসেবে আমরা আলোচনায় নাও আনতে পারি। আমরা তোমাদের সিলেবাসে বড় প্রাণী গোষ্ঠীগুলো আছে, বড় ফাইলাম, যেগুলো আমরা বৃহৎ পর্ব বা মেজর পর্ব বলে থাকি। এছাড়া এই বৃহৎ পর্ব ছাড়াও বেশ কিছু ক্ষুদ্র পর্ব, যে সমস্ত পর্বের প্রাণীদের পরিবেশে তেমন কন্ট্রিবিউশন নাই এবং এদের জনসংখ্যা, এদের প্রজাতি সংখ্যা অত্যন্ত কম। এই সমস্ত প্রাণী গোষ্ঠী, প্রাণী পর্ব তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো এই জন্য আমরা সবগুলো ভিত্তি হয়তো আলোচনা করব না। আমরা গুরুত্বপূর্ণগুলো, যেগুলো তোমাদের 10টা প্রাণী পর্ব যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, ওই পর্বের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় নিয়ে আসব। এছাড়া প্রাসঙ্গিক হলে আমরা ওই ধরনের কিছু ভিত্তি আলোচনায় আসবে। আচ্ছা, পৌষ্টিক নালীর উপস্থিতির আগে আমরা কোষের সংখ্যা নিয়ে একটু আলাপ করতে চাই। আমরা জানি প্রোটোজোয়া বলে একটা প্রাণী পর্ব এক সময় আমরা আলোচনা করতাম, যেটা এখন বর্তমানে স্বাধীন একটা প্রাণী রাজ্য বা অ্যানিম্যাল কিংডম এর অন্তর্ভুক্ত। ওই গ্রুপের সবগুলো প্রাণী এককোষী প্রাণী বর্তমানে অ্যানিম্যাল কিংডমের মধ্যে নাই। অ্যানিম্যাল কিংডমের প্রথম যে প্রাণী গোষ্ঠী বা প্রাণী পর্ব, সেটাকে আমরা বলি মেসোজোয়া তোমাদের সিলেবাসে নাই। এরপরও আমরা নিয়ে আসছি পৌষ্টিক নালী। এই মেসোজোয়া পর্বের প্রাণীদের পৌষ্টিক নালী নাই।
পৌষ্টিক নালীর অনুপস্থিতি বোঝানোর জন্য শুধু মেসোজোয়া পর্বটা নিয়ে আসছি। অন্যান্য পর্ব সবগুলোতে আমরা পৌষ্টিক নালী পাই বিভিন্ন রূপে। উন্নত প্রাণীগুলোতে আমরা পাই সম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র, যেটা সরল হতে পারে, উন্নত হতে পারে। আমাদের মানুষের বা কর্ডেড প্রাণীদের তোমরা জানো একটা পৌষ্টিক নালী না, শুধু এটা আমরা বলি পৌষ্টিক তন্ত্র, অনেকগুলো সহায়ক অঙ্গসহ এটা গঠিত। পৌষ্টিক নালীর সাথে যুক্ত এই অসহায়ক অঙ্গগুলো। তোমরা কেঁচো চিনো, কেঁচোতে একটা আমরা সরল পৌষ্টিক তন্ত্র পাই। এছাড়া তোমরা হাইড্রা নামক যে প্রাণীটা চিনো, যেটা টিনোফোরা পর্বের নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। নিডেরিয়া পর্বে আমরা একটা অত্যন্ত আদি ধরনের পৌষ্টিক গহ্বর পাই, যেটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নামে চিনি। এখানে পরিপাক হয়ে থাকে, বহিঃকোষীয় পরিপাকের মাধ্যমে পরিপাক শুরু হয়, অন্তঃকোষীয় পরিপাকের মাধ্যমে পরিপাক কার্য শেষ হয়। এর আগের পর্ব আমরা পরিফেরা নামে চিনি। পরিফেরাতে আমরা পাই সম্পূর্ণরূপে ইন্ট্রাসেলুলার বা অন্তঃকোষীয় পরিপাক। তাহলে পরিপাক নালীর উপস্থিতির ভিত্তিতে আমরা পরিপাক নালী আছে, পরিপাক নালী নাই, এইভাবে আমরা প্রাণী দলকে দুটা ভাগ করতে পারি। পরিপাক নালী নাই একটা প্রাণী গোষ্ঠী মাত্র, সেটা হচ্ছে মেসোজোয়া। বাকি সবগুলোতে আমরা সরল, জটিল, বিভিন্ন মাত্রার পরিপাক নালী আমরা দেখতে পাই। এখানে একটা কাল্পনিক ট্রি তোমরা দেখতে পাচ্ছ। প্রাণীর দেহের জটিলতার ক্রমমাত্রার ভিত্তিতে আমরা প্রাণী গোষ্ঠীকে 4টা দলে ভাগ করি। একটা হচ্ছে কোষীয় মাত্রা সংগঠন, দ্বিতীয় হচ্ছে কলা মাত্রা সংগঠন, তারপর হচ্ছে অঙ্গ মাত্রা সংগঠন, এরপর হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা সংগঠন। কোষীয় মাত্রা সংগঠন বা সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, এই ধরনের প্রাণীতে আমরা দেখি কোষগুলো বিচ্ছিন্নভাবে কাজ করে, এরা সংগঠিত হয়ে কলা গঠন করে না। এই কোষগুলো প্রতিটা আলাদা আলাদাভাবে অন্তঃকোষীয় পরিপাকের মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। এর পরবর্তী ধাপে আমরা যেই প্রাণী গোষ্ঠী পাই তাদেরকে আমরা বলি, দুটা প্রাণী গোষ্ঠী আমরা পাই, নিডেরিয়া এবং টিনোফোরা। এদের সংগঠনকে আমরা বলি কলা মাত্রা সংগঠন। এখানে আমরা প্রথম কলা বা টিস্যু দেখি। এখানে কিছু কোষ একত্রিত হয়ে আমরা এই কলার মতো গঠন দেখতে পাই, যদিও উন্নত প্রাণীর মতো ওরকম কলা আমরা এদের ক্ষেত্রে দেখি না। আমরা দুটা লেয়ার তাদের দেহে দেখি, একটা হচ্ছে বহিত্বক আর একটা অন্তর্ত্বক। আমরা হাইড্রা পড়ার সময় এগুলো বিস্তারিত আলোচনা করব। আমরা শুধু এটা জেনে নিই, নিডেরিয়া এবং টিনোফোরা পর্বের প্রাণীদের আমরা যেই অর্গানাইজেশন দেখি বা জটিলতার অবস্থা দেখি, সেটা হচ্ছে টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন। পরবর্তী ধাপে আমরা দেখি অঙ্গমাত্রার সংগঠন বা অর্গেন গ্রেড অফ অর্গানাইজেশন। এখানে কিছু কলা একত্রিত হয়ে অঙ্গ গঠন করে। এই ধরনের অর্গানাইজেশন যুক্ত প্রাণীর গ্রুপে আছে প্ল্যাটিহেলমিনথিস, নেমাটোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা ইত্যাদি। সর্বশেষ ধাপে যেটাতে আমরা অর্গানাইজেশন অনেক জটিল এবং উন্নত দেখি, সেই ধাপ হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা সংগঠন। এখানে একটা অঙ্গ তৈরি হয় অনেকগুলো সিস্টেমের সমন্বয়ে। যেমন আমরা মানবদেহের পৌষ্টিক তন্ত্রের কথা বলি। এই পৌষ্টিক তন্ত্রে কি থাকে? প্রথমত একটা পৌষ্টিক নালী আছে, যেটা মুখ থেকে বায়ু পর্যন্ত বিস্তৃত।
এছাড়া থাকে যকৃৎ, অগ্নাশয়, পিত্তথলি ইত্যাদি। এই সমস্ত অঙ্গ মিলে একটা জটিল তন্ত্র তৈরি করে। এজন্য আমরা এই পর্যায়ের প্রাণীদেরকে বলি অঙ্গতন্ত্র মাত্রার সংগঠনের প্রাণী। আমরা পরবর্তী শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যেই বিষয়টা পাই সেটা হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর বলতে প্রাণীর প্রাথমিক বিকাশে আমরা তো জানি প্রত্যেকটা প্রাণী শুরু হয় একটা জাইগোট থেকে। জাইগোটটা বিভাজনে যায়, বিভাজনকে আমরা বলে থাকি ক্লিভেজ, প্রথম ক্লিভেজ, দ্বিতীয় ক্লিভেজ, তৃতীয় ক্লিভেজ, এভাবে জাইগোটটা ভাগ হতে হতে একটা বহুকোষী গঠন তৈরি করে। বহুকোষী গঠনটা তৈরি করার এক পর্যায়ে এটা একটা বর্তুলাকার বা বলের মতো গঠন তৈরি হয়। বলের মতো গঠন তৈরি হওয়ার পরে এটা ভাঁজ হয়ে ভিতরের দিকে একটা লেয়ার তৈরি করে। প্রথম একস্তর বিশিষ্ট একটা বর্তুলাকার গঠন তৈরি হয়। এরপরে এটা ভাঁজ খেয়ে ভিতরে যখন আরেকটা লেয়ার তৈরি করে তখন এটা দ্বিস্তর বিশিষ্ট একটা গঠন তৈরি হয়। আমরা প্রথম দ্বিস্তর বিশিষ্ট গঠন দেখি হাইড্রাতে বা নিডেরিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে পর্যায়ক্রমে জটিলতার উন্নয়নের ফলে বা জটিলতা বৃদ্ধির ফলে আমরা এক স্তর থেকে দুই স্তর, দুই থেকে তিন স্তর এভাবে গঠন তৈরি হচ্ছে। প্রথম যে প্রাণীদল ডিপ্লোব্লাস্টিক প্রাণীদল, এরা হচ্ছে নিডেরিয়া। সিলোমেট এদের ক্ষেত্রে বলার প্রয়োজন হয় না, কারণ এখানে সিলোমের প্রশ্ন আসে না। এদের দেহের ভিতরে একটা মাত্র গহ্বর, যেটাকে আমরা পৌষ্টিক গহ্বর বলে থাকি। সিলোমের একটা সংজ্ঞা আমরা পরবর্তীতে নিয়ে আসব। তাহলে প্রথম দল হচ্ছে দ্বিস্তরী প্রাণী, দুটা ভ্রূণ স্তর। ভ্রূণ অবস্থায় যেহেতু এই স্তরগুলো তৈরি হয়, এদেরকে জন্য আমরা বলি দুইটা ভ্রূণস্তরযুক্ত প্রাণী। প্রথমটা হচ্ছে বাহিরের অ্যাক্টোডার্ম, ভিতরেরটা অ্যান্ডোডার্ম। অ্যান্ডোডার্মটা মূলত অন্ত্রের দেয়াল, আর অ্যাক্টোডার্মটা বাহিরের দেয়াল। আচ্ছা, পরবর্তী ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী বা ত্রিস্তরী প্রাণী তৈরি হয়। দুটা পদ্ধতি আছে। আমরা এই দুটা মেজোডার্ম তৈরি হওয়ার দুটা প্রক্রিয়া আমরা পরে জানবো। এখন শুধু আমরা জেনে নিই। মেজোডার্মটা অন্তঃত্বক এবং বহিঃত্বকের কোষ থেকে তৈরি হয়। বহিঃত্বকের থেকে তৈরি হওয়ার ফলে মাঝখানে আরেকটা লেয়ার তৈরি হয়। এই লেয়ারকে আমরা বলি অন্তঃত্বক, মধ্যত্বক বা মেজোডার্ম। যাদের মেজোডার্ম আছে তাদেরকে আমরা বলি ত্রিস্তরী প্রাণী। এই মেজোডার্ম যুক্ত প্রাণী, যাদের মেজোডার্মের মাঝখানে ফাঁকা স্থান থাকে, তাদেরকে আমরা সিলোমেট প্রাণী হিসেবে অভিহিত করে থাকি। আর যাদের মেজোডার্মের ভিতরে কোনো ফাঁকা স্থান থাকে না, এগুলো প্যারেনকাইমা কলা দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা সিলোমবিহীন ত্রিস্তরী প্রাণী বলে থাকি। শ্রেণীবিন্যাসের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে প্রতিসাম্য। এক্ষেত্রে একটা কল্পিত রেখা কল্পনা করা হয় অক্ষ বরাবর। একটা কল্পিত রেখা বরাবর একটা প্রাণীকে সমদ্বিখণ্ডিত করা যায় কিনা
এটা এক্ষেত্রে বিবেচ্য। কয়টা কল্পিত রেখা কল্পনা করা যায় একটা প্রাণীকে ভাগ করার জন্য, এটা একটা বিবেচ্য বিষয়। আমরা একটা বলের কথা চিন্তা করি। একটা বল বা গোলাকার বস্তুকে আমরা অক্ষ বরাবর যে কোনো রেখায় কাটলে সমূহ দ্বিখণ্ডিত হবে। এক্ষেত্রে আমরা এটা প্রতিসাম্য বলে থাকি, গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি। মানুষ, বিভিন্ন পতঙ্গ, মানুষ বলতে সব কর্ডেড প্রাণী, তারপর বেশ কিছু ইনভার্টেব্রেট প্রাণী গোষ্ঠী, এগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখায়। একটা মধ্যরেখা বরাবর এদেরকে আমরা কাল্পনিকভাবে দ্বিখণ্ডিত করতে পারি। যেমন কেঁচো, বিভিন্ন ধরনের কৃমি, পতঙ্গ, কর্ডেড প্রাণীগুলো ইত্যাদি। কিছু প্রাণী রয়েছে যেগুলো এরকম কোনো মধ্যরেখা কল্পনা করা যায় না বা দ্বিখণ্ডিত করা যায় না, তাদেরকে আমরা অপ্রতিসম প্রাণী বলি, যেমন স্পঞ্জ, পরিফেরা পর্বের প্রাণীসমূহ। পরিফেরা পর্বের পরবর্তী প্রাণী গোষ্ঠী আমরা নিডেরিয়াকে চিনি, হাইড্রা নামক প্রাণীর যে গোষ্ঠী। নিডেরিয়া পর্বের প্রাণীগুলোকে আমরা একাধিক রেখা দিয়ে দ্বিখণ্ডিত করতে পারি। এই জন্য এদেরকে আমরা বলি অরীয় প্রতিসাম্য। একাধিক রেখা বলতে গেলে এটা হচ্ছে মধ্য রেখা যেটা সম্মুখ পশ্চাৎ বরাবর বিস্তৃত। আমরা তল এবং প্রান্তিকতা আলোচনা করতে গেলে সম্মুখ পশ্চাৎ বিষয়টা আসবে। যাই হোক, মুখ থেকে এর পদতল পর্যন্ত লম্বালম্বি যে কোনো রেখায় আমরা এদেরকে মধ্যরেখা বরাবর কাটলে দুটা খণ্ড পাবো। এই জন্য এদেরকে আমরা, যেহেতু একাধিক রেখা কল্পনা করা যায়, এই জন্য এদেরকে আমরা বলি অরীয় প্রতিসাম্য যুক্ত প্রাণী। এদের সিমেট্রিকে আমরা বলে থাকি রেডিয়াল সিমেট্রি। তাহলে আমরা একটা পেলাম হচ্ছে গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইলেটারাল সিমেট্রি, রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য, অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য। আমরা একটা ভিন্ন রকম প্রতিসাম্য পাই ইকাইনোডার্মাটা প্রাণী পর্বের ক্ষেত্রে। আমরা তারা মাছ চিনি, স্টারফিশ নামে আমরা চিনি থাকি এই দলের একটা প্রাণীকে। এদের ক্ষেত্রে এরাও রেডিয়াল সিমেট্রি, এক ধরনের রেডিয়াল সিমেট্রি দেখায়। এদের সিমেট্রিকে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি পঞ্চ অরীয় প্রতিসাম্য বা পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি। আমরা নিডেরিয়ার ক্ষেত্রে লম্বালম্বি যে কোনো তলে কাটলে আমরা দুইটা খণ্ড পাই। এখানে সুনির্দিষ্ট সংখ্যা নাই, যে কোনো তলে কাটলে লম্বালম্বি আমরা দুটা খণ্ড পাই, এই জন্য এদেরকে অরীয় প্রতিসাম্য বলি। ইকাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা দেখি 5টা নির্দিষ্ট রেখা বরাবর এদেরকে আমরা কাটলে দুটা সমখণ্ড পাই। এই জন্য এদের ক্ষেত্রে আমরা এই রেডিয়াল সিমেট্রিকে আমরা পেন্টামেরাস রেডিয়াল সিমেট্রি বা পঞ্চ অরীয় প্রতিসাম্য বলি। নিচে 3টা ছবি দেওয়া আছে, একটা পরিফেরা পর্বের একটা স্পঞ্জের ছবি, একটা জেলিফিশের ছবি, একটা ইনসেক্টের ছবি। তোমরা এটার প্রতিসাম্য নিজেরা বর্ণনা করতে পারো উপরের ছবিগুলো দেখি। এরপরে আমরা আসি পরবর্তী শ্রেণীবিন্যাসের ভিত্তি, খণ্ডকায়ন। এটাকে আমরা ইংরেজিতে মেটামেরিজম বলে থাকি। তোমরা কেঁচো চিনো, কেঁচোতে তোমরা দেখো বাহ্যিকভাবে বেশ কিছু চক্রাকার দাগ।
আমরা বাহ্যিকভাবে কেঁচোকে দেখি খণ্ডায়িত। কেঁচোর এই খণ্ডায়নটা দেহের ভিতরেও থাকে, এই জন্য এদেরকে আমরা বলি প্রকৃত খণ্ডায়ন বা মেটামেরিজম। তোমরা নেফ্রিডিয়ার নাম শুনছো, এদের প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া থাকে। প্রত্যেকটা খণ্ডে এই নেফ্রিডিয়া নামক এটাকে আমরা বলি রেচন অঙ্গ। এটাকে আমরা সেগমেন্টাল অর্গান নামে চিনি। তাহলে খণ্ডায়নটা এখানে প্রকৃত খণ্ডায়ন আমরা দেখি কেঁচোর ক্ষেত্রে। এছাড়া আমরা প্লেটিহেলমিনথিসে দেখি খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে আমরা প্রোগ্লোটিড বলে থাকি। এই যে গাঠনিক এককগুলোর পুনরাবৃত্তি, এটাকে আমরা খণ্ডায়ন নামে চিনি। আমরা প্রকৃত খণ্ডায়ন কেঁচোর ক্ষেত্রে পাই। এছাড়া প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে, যেটা আমরা ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি বলে থাকি, এদের একটা গ্রুপে আমরা খণ্ডায়ন দেখি। পরবর্তী ভিত্তি হচ্ছে অঞ্চলায়ন। তোমরা চিংড়ি চিনো, বিভিন্ন ইনসেক্ট চিনো, তোমাদের সিলেবাসে আছে হচ্ছে বাদামি ঘাসফড়িং। এদের ক্ষেত্রে আমরা দেহের কতগুলো অঞ্চল চিহ্নিত করি, যেমন মাথা, বক্ষ, উদর। পতঙ্গের ক্ষেত্রে আমরা চিংড়ির ক্ষেত্রে মাথা এবং বক্ষকে মিলে আলাদা একটা নাম দিই, সেফালোথোরাক্স বা শিরোবক্ষ। কয়েকটি খণ্ড এখানে যুক্ত হয়ে একটা অঞ্চল গঠন করে। এই যে শিরোবক্ষ বা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মাথা বা থোরাক্স, এগুলো কয়েকটা খণ্ডের সংযুক্ত গঠন। এছাড়া মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের গঠন, এটাও কয়েকটা খণ্ডের অংশের গুচ্ছ। তাইলে আমরা এছাড়া মেরুদণ্ডী প্রাণীর মাংসপেশির গঠনে আমরা খণ্ডকায়ন দেখে থাকি। আচ্ছা, তাহলে অঞ্চলায়ন আমরা পাই হচ্ছে বিভিন্ন প্রাণী গোষ্ঠীতে। এই অঞ্চলায়নের ভিত্তি, অঞ্চলায়নও শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি। তল ও প্রান্তিকতা। একটা প্রাণীর দৈহিক গঠন বর্ণনা করতে গেলে আমরা সম্মুখ, পশ্চাৎ, অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয় এ সমস্ত পরিভাষা ব্যবহার করি প্রাণীর দৈহিক গঠন বর্ণনার ক্ষেত্রে। ছবিতে আমরা একটা চ্যাপ্টা কৃমি দেখতে পাচ্ছি। চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্য হচ্ছে এরা অঙ্কীয়, পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা। আমরা মাছের বর্ণনায় দেখতে পাই মাছ পার্শ্বীয়ভাবে চাপা। এই যে একটা প্রাণীর গঠন কীরকম, এটা বর্ণনা করতে গেলে এই যে আমরা অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয়, সম্মুখ, পশ্চাৎ এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে থাকি। তারপর প্রতিসাম্য বোঝানোর ক্ষেত্রে আমরা কাল্পনিক যেই তল ব্যবহার করে থাকি, এই তলের অবস্থান বোঝানোর জন্য, এই রেখার অবস্থান বোঝানোর জন্য আমরা কিছু কাল্পনিক তল দেখিয়ে থাকি। এখানে ছবির প্রাণীটা চ্যাপ্টা কৃমিটার মাঝ বরাবর একটা রেখা অঙ্কন করা আছে, যেটাতে লেখা আছে সেজিটাল প্লেন, সেজিটাল তল। এটা সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত বিস্তৃত।
আর এই রেখাটার অবস্থান হচ্ছে দেহের মধ্যরেখা বরাবর। দুটা পাশকে দুটা সমান খণ্ডে ভাগ করে এই রেখাটা দেহের দুই পাশকে দুটো সমান খণ্ডে ভাগ করে। যেই রেখা বা যে তল দিয়ে আমরা এই প্রাণীটাকে দুটা সমান খণ্ডকে পাই সেটা হচ্ছে সেজিটাল বিভেদ রেখা। আচ্ছা, আমরা পরবর্তী ছবিতে আমরা এই তলগুলোর আরেকটু বিস্তারিত গঠন পাব। আমরা এখানে হাইড্রার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সম্মুখ পশ্চাৎ শব্দটা ব্যবহার না করে আমরা এখানে দেখতে পাচ্ছি ওরাল এবং অ্যাবোরাল পরিবেশে ব্যবহার করা হচ্ছে। মৌখিক তল এবং বিমৌখিক তল। হাইড্রার মুখটা উপরের দিকে থাকে, আবার স্টারফিশের ক্ষেত্রে, তারা মাছের ক্ষেত্রে আমরা দেখছি ওরাল বা মৌখিক তলটা নিচের দিকে, অ্যাবোরাল বা বিমৌখিক তলটা উপরের দিকে, ঠিক উল্টানো। মাছের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখানোর জন্য যেই তলটা দিয়ে মাছকে দুই ভাগ কল্পনা করা হয় সেটাকে আমরা বলি মিডিয়ান প্লেন অথবা সেজিটাল প্লেন। অন্য দুটা রেখা, একটা ট্রান্সভার্স প্লেন অথবা ফ্রন্টাল প্লেন, এই দুটা দিকে দিয়ে আমরা মাছের সমদ্বিখণ্ড অংশ পাই না। আচ্ছা, এরপরে আমরা আসি, এই বিষয়গুলো গেল তল এবং প্রান্তিকতার বিষয়ে। এরপর আমরা আসি ভ্রূণস্তর এবং সিলোম বিষয়ে। আমরা ভ্রূণস্তর এবং সিলোম বিষয়ে আগে কিছু আলোচনা করছি। আমরা প্রথম যে প্রাণীদল পরিফেরার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কোনো ভ্রূণস্তর বর্ণনা করি না। এক্ষেত্রে আমরা যেটা বলি, এই প্রাণী গোষ্ঠীটা কোষীয় স্তরের প্রাণী। এদের কোষগুলো আলাদা কোনো কলা গঠন করে না, ওই হিসেবে আলাদা কোনো অ্যাক্টোডার্ম এন্ডোডার্ম আমরা বর্ণনা করি না। আমরা দ্বিতীয় প্রাণী দল নিডেরিয়ার ক্ষেত্রে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম বর্ণনা করে থাকি। অ্যাক্টোডার্ম বাহিরের ত্বক, এন্ডোডার্ম হচ্ছে এদের গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পৌষ্টিক গহ্বরের সাথে সংলগ্ন যে কোষীয় আবরণ সেটা। প্রাণী জগতে আমরা এই দুইটা পর্ব পাই, নিডেরিয়া এবং টিনোফোরা, যারা ডিপ্লোব্লাস্টিক। দুটা ভ্রূণস্তর এদের দেহে আমরা পাই, বহিত্বক এবং অন্তর্ত্বক। পরবর্তী প্রাণী দলগুলোতে আমরা তিনটা ভ্রূণস্তর দেখি, মাঝখানে একটা অতিরিক্ত ভ্রূণস্তর যেটাকে আমরা মেজোডার্ম নামে চিনি। এই মেজোডার্মটা অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে সৃষ্ট। এদেরকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী। তাহলে ভ্রূণস্তরের সংখ্যা দিয়ে আমরা প্রাণীদলকে দুটা ভাগে ভাগ করি, দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী। আমি আবার বলি, দ্বিস্তরী প্রাণী গোষ্ঠী দুটা ফাইলাম এর অন্তর্ভুক্ত, নিডেরিয়া এবং টিনোফোরা। তোমাদের সিলেবাসে নিডেরিয়া আছে, টিনোফোরা নাই, এটা যেহেতু একটা মাইনর ফাইলাম। আর পরবর্তী প্রাণী গোষ্ঠীগুলো সবগুলো ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী। এই ত্রিস্তরী প্রাণীগুলোকে সিলোমের উপস্থিতির ভিত্তিতে আমরা আবার তিন ভাগে ভাগ করি। যাদের সিলোম নাই, যাদের দেহে সিলোম মানে দেহ গহ্বর,
যাদের দেহের ভিতরে একটা গহ্বর আছে, কিন্তু যেটাকে আমরা সিলোম বলি না, অপ্রকৃত সিলোম, আর যাদের একটা প্রকৃত সিলোম রয়েছে তারা। এখন আমরা সিলোম কি সেটা বোঝার চেষ্টা করি। বহিত্বক এবং অন্তত্বকের কিছু কোষ থেকে দুইটা ভ্রূণস্তরের মধ্যবর্তী স্থানে একটা ভ্রূণস্তর তৈরি হয়, যেটাকে আমরা আগে বলছি মেজোডার্ম। এই মেজোডার্মের মাঝখানটা ভরাট হতে পারে প্যারেনকাইমা কলা দিয়ে। যদি ভরাট হয় তাহলে আমরা তাদেরকে বলি সিলোমবিহীন প্রাণী বা অ্যাসিলোমেট প্রাণী। আচ্ছা, এই মাঝখানে ফাঁকা স্থান থাকতে পারে। এই ফাঁকা স্থানটা দুরকম হতে পারে। ফাঁকা স্থানটা আবার একটা বিশেষ পর্দা দিয়ে, বিশেষ টিস্যু দিয়ে যদি আবৃত থাকে তাহলে আমরা বলি সিলোম। আর যদি ফাঁকা স্থানটা বিশেষ পর্দা দিয়ে বেষ্টিত না থাকে তাহলে আমরা বলি সিডোসিলোম। বিশেষ পর্দা কি? এই পর্দাকে আমরা দুটো অংশ ভাগ করি। একটা যেটা অ্যান্ডোডার্মের সাথে লাগানো অংশ, আর একটা হচ্ছে অ্যাক্টোডার্মের সাথে লাগানো অংশ। অ্যাক্টোডার্ম থেকে উদ্ভূত অংশ আর অ্যান্ডোডার্ম থেকে উদ্ভূত অংশ। অ্যান্ডোডার্ম থেকে উদ্ভূত স্তর যেটাকে আমরা বলি ভিসেরাল লেয়ার অফ পেরিটোনিয়াম, আর অ্যাক্টোডার্মের সাথে সংলগ্ন স্তর যেটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার অফ পেরিটোনিয়াম। তাহলে এই দুটা স্তর, পেরিটোনিয়াম স্তর দ্বারা বেষ্টিত ফাঁকা স্থানকে আমরা সিলোম বলে থাকি। তাহলে সহজ ভাষায় বলতে পারি, পেরিটোনিয়াম দ্বারা, মেজোডার্মের পেরিটোনিয়াম স্তর দ্বারা আবৃত ফাঁকা স্থানকে সিলোম বলা হয়। আর একটু ব্যাখ্যা করে আমরা বলতে পারি, মেজোডার্মের প্যারাইটাল লেয়ার অফ পেরিটোনিয়াম এবং ভিসেরাল লেয়ার অফ পেরিটোনিয়াম দ্বারা আবৃত ফাঁকা স্থানকে সিলোম বলা হয়। তাহলে যাদের দেহে এই সিলোমটা আছে, মেজোডার্মের ভিতরে এই ফাঁকা স্থান, তাদেরকে আমরা সিলোমেট প্রাণী বা সিলোমযুক্ত প্রাণী হিসেবে চিনে থাকি। এখন আমরা আসি সিলোমের উৎপত্তির দুটা প্রক্রিয়া, দুটা মেজর প্রক্রিয়া আমরা এখানে আলোচনা করব। এই দুটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সিলোমকে দুটা ভাগে ভাগ করি, সাইজোসিল এবং অ্যান্টেরোসিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম উপর নিচের জোড়া ছবিতে অ্যাক্টোডার্ম দেখা যাচ্ছে, হলুদ রঙের অ্যান্ডোডার্ম দেখা যাচ্ছে। অ্যান্ডোডার্মের ভিতরে দুটা কুড়ি মাধ্যমে যখন মেজোডার্ম তৈরি হয় তখন আমরা তাদেরকে বলি অ্যান্টেরোসিল। যখন অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্মের ব্লাস্টোপোরের প্রান্তে অংশে কিছু কোষ বিচ্ছিন্ন হয়ে মেজোডার্ম বা ভিতরের ফাঁকা স্থানে এসে জড়ো হয়ে আলাদা একটা মেজোডার্ম তৈরি করে এবং এই মেজোডার্মের ভিতরে নতুন গহ্বর তৈরি করে, তখন এটাকে আমরা বলি সাইজোসিল। তাহলে মেজোডার্ম তৈরির দুটা প্রক্রিয়া, একটা হচ্ছে কুড়ি তৈরির মাধ্যমে অ্যান্ডোডার্ম থেকে, আরেকটা হচ্ছে অ্যান্ডোডার্ম এবং অ্যাক্টোডার্মের থেকে কিছু কোষ ছুটে গিয়ে আলাদা একটা কলা গঠন করে। এই কলা থেকে মেজোডার্মটা তৈরি হয়। এইভাবে মেজোডার্ম তৈরি হলে ওই মেজোডার্মের সিলোমকে আমরা সাইজোসিল নামে চিনে থাকি। এখানে দুটার প্রক্রিয়া দেখা যাচ্ছে, দুটা সিলোম দেখা যাচ্ছে, মাঝখানে অ্যান্ডোডার্মটা দেখা যাচ্ছে হলুদ রঙের। তাহলে সিলোমের উৎপত্তির ভিত্তিতে আমরা প্রাণী জগৎকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইজোসিলাস প্রাণী, আর একটা গ্রুপ হচ্ছে অ্যান্টেরোসিলাস।
প্রাণী। এরপরে আমরা আসি ক্লিভেজে। ক্লিভেজ, বিভিন্ন রকম ক্লিভেজ আমরা দেখতে পাই প্রাণী জগতে। আমরা কয়েকটা মেজর প্রক্রিয়া আলোচনা করব। ক্লিভেজ বলতে জাইগোটের বিভাজন। জাইগোটের বিভাজন, প্রথমে জাইগোট বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করে, এরপরে দুটা কোষ আবার ভাগ হয়ে ভিন্ন তলে ভাগ হয়ে 4টা তৈরি করে, এরপর 8টা তৈরি করে, এভাবে। আচ্ছা, তোমরা জানো একটা জাইগোটে একটা বর্ধনশীল ভ্রূণের জন্য কিছু সঞ্চিত খাদ্য থাকে, যে সঞ্চিত খাদ্যকে আমরা কুসুম নামে চিনি, ইয়াক নামে চিনি। এই কুসুমটা গোটা জাইগোটে সমভাবে ছড়ানো থাকতে পারে, কিংবা কোনো এক জায়গায় দলা করে থাকতে পারে, কিংবা গুচ্ছ গুচ্ছ হিসেবে থাকতে পারে। আমরা ওই বর্ণনায় যাব না। তো কুসুমের অবস্থানের কারণে ক্লিভেজের বিভিন্ন রকম ফের হয়ে থাকে। যখন ক্লিভেজ একটা প্রান্তে সীমাবদ্ধ থাকে তখন আমরা একটা নাম দিই। যখন সম্পূর্ণ জাইগোটটা সম্পূর্ণভাবে বিভাজিত হয় তখন আমরা ভিন্ন নামে চিনি। যখন সম্পূর্ণ জাইগোট বিভাজিত হয় তখন আমরা বলি হলোব্লাস্টিক ক্লিভেজ, মানে সম্পূর্ণ বিভাজনটা হয়। আর যখন কোনো একটা প্রান্তে সীমাবদ্ধ থাকে ক্লিভেজটা, তখন আমরা বলি ম্যারোব্লাস্টিক ক্লিভেজ। আচ্ছা, তাহলে ক্লিভেজের ভিত্তিতেও আমরা প্রাণীদলকে ভাগ করতে পারি। আবার হলোব্লাস্টিক ক্লিভেজের বিভিন্ন রকম ফের আছে। কিছু ক্লিভেজকে আমরা বলি রেডিয়াল ক্লিভেজ, আবার স্পাইরাল ক্লিভেজ, বাইলেটারাল ক্লিভেজ, রোটেশনাল ক্লিভেজ ইত্যাদি নামে চিনি। এগুলো বিভিন্ন প্রাণী গোষ্ঠীতে এগুলো বৈশিষ্ট্যপূর্ণ হিসেবে দেখা যায়। আচ্ছা, এরপরে আমরা আসি ভ্রূণীয় ব্লাস্টোপোরের ভাগ্য। এই যে আমরা ক্লিভেজ আলোচনা করলাম, ক্লিভেজের পর কি হয়, প্রথমত একটা গোলাকার বলের মতো গঠন তৈরি করে, এক স্তর বিশিষ্ট। এরপরে এটা ব্লাস্টুলা তৈরি হয়, এরপরে গ্যাস্ট্রুলা তৈরি হয়। এই গ্যাস্ট্রুলা তৈরি হওয়ার যে প্রক্রিয়া আমরা আগে আলোচনা করছি, যে এই মেজোডার্ম তৈরির প্রক্রিয়া, মেজোডার্ম তৈরির দুটো প্রক্রিয়া আমরা বলছি। একটা হচ্ছে অ্যান্টোরোসিলাস আর একটা হচ্ছে সাইজোসিলাস। একটা হচ্ছে কুড়ির মাধ্যমে তৈরি হয়, আর একটা হচ্ছে কিছু কোষ বিশ্লিষ্ট হয়ে তৈরি হয়। যখন কিছু কোষ বিশ্লিষ্ট হয়ে তৈরি হয় তখন ওই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে যেই ভ্রূণীয় ব্লাস্টোপোরটা মুখ হিসেবে থেকে যায় তাদেরকে আমরা প্রোটোস্টোম বলি, এবং পায়ুপথটা নতুন করে তৈরি হয়। আবার অ্যান্টোরোসিলাস প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখি ভ্রূণীয় ব্লাস্টোপোরটা পায়ুপথ হিসেবে থেকে যায়, মুখছিদ্রটা নতুন করে তৈরি হয়। তো যাদের ক্ষেত্রে ভ্রূণীয় ব্লাস্টোপোর মুখ হিসেবে থেকে যায় তাদেরকে আমরা বলি প্রোটোস্টোম। যাদের ভ্রূণীয় ব্লাস্টোপোর পায়ু হিসেবে থাকে, মুখ নতুন তৈরি হয়, তাদেরকে আমরা বলি ডিউটোরোস্টোম। তাহলে ভ্রূণীয় ব্লাস্টোপোরটা কি তৈরি হচ্ছে, মুখ তৈরি হচ্ছে না পায়ু তৈরি হচ্ছে, সেটার উপর ভিত্তিতে আমরা প্রাণীদলকে দুটা ভাগ ভাগ করি, প্রোটোস্টোম এবং ডিউটোরোস্টোম। আচ্ছা, ভ্রূণীয় ব্লাস্টোপোরটা তোমরা হয়তো আবার খেয়াল না থাকতে পারে, আমি আবার একটু দেখাই। এই যে বর্তুলাকার ব্লাস্টুলাটা যখন বর্তুলাকার মরুলাটা যখন ব্লাস্টুলা তৈরি করে, একটা অংশ দেবে গিয়ে ভিতরে আরেকটা লেয়ার তৈরি করে,
এই যে বাইরে থেকে তাহলে একটা গহ্বরের মতো গঠন তৈরি হয়। এই গহ্বরের মুখটা হচ্ছে ব্লাস্টোসিল, ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোরটাই প্রোটোস্টোমের ক্ষেত্রে মুখ তৈরি করে, আর ডিউটেরোস্টোমের ক্ষেত্রে পাইও হিসেবে থেকে যায়। এখন আমরা একটু রিভিউ করি। জটিলতার ক্রমমাত্রা হিসেবে এখানে একটা ট্রি দেওয়া আছে উল্টানো। আমরা শুরুতে দেখি উপরে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার দুভাগে ভাগ করা হলো গোটা রাজ্যকে। এখন বর্তমানে ইউনিসেলুলারের আলাদা কিংডমে আছে। মাল্টিসেলুলারগুলো সবগুলো প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত। এই মাল্টিসেলুলারগুলোর মধ্যে যারা কোষীয় স্তরের প্রাণী তারা হচ্ছে পরিফেরা, যারা কলা স্তরের প্রাণী টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন, যাদের দেহ কোষীয় লেভেল স্তরের সংগঠন, তারা এক দলে। আচ্ছা, এই দলের মধ্যে টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন যুক্ত প্রাণীদেরকে আমরা আবার দুভাগে ভাগ করলাম। একটা যাদের রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসম, তারা একটা দল, আর যারা বাইলেটারাল সিমেট্রি দেখায়, দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখায়, তাদের একটা গ্রুপ। রেডিয়াল সিমেট্রিতে আছে টিনোফোরা এবং নিডেরিয়া। বাইলেটারাল সিমেট্রিকে আমরা আবার ভাগ করলাম দুটা গ্রুপে। যাদের সিলোম নাই তাদের একদল, আর যাদের দেহের ভিতরে একটা গহ্বর আছে, সেটা প্রকৃত সিলোম হোক অপ্রকৃত সিলোম হোক, তাহলে সিলোমবিহীন প্রাণী, দেহ গহ্বর বিশিষ্ট প্রাণী। আচ্ছা, সিলোমবিহীন প্রাণীর মধ্যে নেমাটোডা এবং প্ল্যাটিহেলমিনথিস এবং আরেকটা নেমাটোডা না, এটা হচ্ছে নিমার্টিয়াম, এরা মাইনর ফাইলা। আচ্ছা, দেহ গহ্বরযুক্ত প্রাণীদেরকে আমরা আবার দুটা ভাগে ভাগ করলাম, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী এবং অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের দল নেমাটোডা, আর প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দলকে আমরা আবার দুটা ভাগে ভাগ করলাম, ওই যে সাইজোসিল আর এন্টেরোসিলের ভিত্তিতে, তাই না? সাইজোসিল যুক্ত প্রাণীগুলোর মধ্যে আছে অ্যানিলিডা, মোলাস্কা এবং আর্থ্রোপোডা। আর এন্টেরোসিলাস প্রাণীদের মধ্যে আছে ইকানোডার্মাটা এবং ভার্টিব্রাটা। আচ্ছা, এই যে সাইজোসিল যুক্ত প্রাণী, সাইজোসিলোমেট, এরাই হচ্ছে প্রোটোস্টোম, আর যারা এন্টেরোসিলাস প্রাণী তারা হচ্ছে ডিউটেরোস্টোম। আচ্ছা, এই যে সাইজোসিলাস প্রাণী দলকে আমরা মেটামেরিজমের ভিত্তিতে, খণ্ডায়নের ভিত্তিতে ভাগ করি, অখণ্ডায়িত, খণ্ডায়িত, প্রকৃত খণ্ডায়ন, অপ্রকৃত খণ্ডায়ন ইত্যাদির ভিত্তিতে। এদের অঞ্চলায়নের ভিত্তিতে আমরা তিনটা ভাগে ভাগ করি। আমরা একটা পেলাম প্রকৃত খণ্ডায়ন যুক্ত প্রাণী অ্যানিলিডা, অপ্রকৃত খণ্ডায়ন এবং অঞ্চলায়ন যুক্ত প্রাণী গোষ্ঠী আর্থ্রোপোডা, আর অখণ্ডায়িত প্রাণী মোলাস্কা। আর ডিউটেরোস্টোম বা এন্টেরোসিলাস প্রাণীদের মধ্যে আমরা এই প্যান্টামেরাস রেডিয়াল সিমেট্রি যুক্ত প্রাণী দল ইকানোডার্মাটা আর কর্ডাটাকে আমরা আবার ভাগ করি কয়েকটা ভাগে। এই গেল হচ্ছে জটিলতার ক্রমমাত্রার ভিত্তিতে আমরা গোটা প্রাণী জগৎকে যেটা বিভিন্ন গ্রুপে ভাগ করলাম তার একটা চিত্র। এখানে একই বিষয়টা আবার আমরা একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। কিংডম মাল্টিসেলুলার অ্যানিমাল, সেলুলার লেভেলে পরিফেরা, টিস্যু লেভেলে রেডিয়াল সিমেট্রি এবং বাইলেটারাল সিমেট্রি যুক্ত প্রাণী। রেডিয়াল সিমেট্রিতে সিলেন্টেরাটা এবং টিনোফোরা, বাইলেটারাল সিমেট্রি যুক্ত প্রাণী বা দ্বিপার্শ্বীয় প্রতিসম যুক্ত প্রাণী, কোনো দেহগহ্বরবিহীন প্রাণী প্ল্যাটিহেলমিনথিস,
ফলস সিলোমযুক্ত প্রাণী এসকেলেমেন্টিস, নেমাটোডা ইত্যাদি প্রাণী। আর ট্রু সিলোম, প্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের মধ্যে আছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একিনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা। আজকে আমরা এই যে ভিত্তিগুলো আলোচনা করলাম, তোমরা এই ভিত্তিগুলো যদি বুঝতে পারো তাহলে কীভাবে আমরা প্রাণী জগৎকে ক্রমশ সরল থেকে জটিল, অনুন্নত থেকে উন্নত প্রাণীর গোষ্ঠীতে সাজানো হয়েছে সেটা বুঝতে পারলাম। তো আজকে আমরা এখানেই আলোচনা শেষ করি। আমরা আগামী ক্লাসে বিভিন্ন প্রাণী পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।